নমস্কার বন্ধুরা, আমি রোশনি। ইচ্ছে রানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওর পর থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন এখানেই 3:30 মতো বাজে। এখন আমরা আছি গিমেল ওয়ার্ল্ডে। রূপকথার মতো এই গ্রামটির প্রাকৃতিক পরিবেশ তো আপনাদের সাথে আগের ব্লগেই সব কিছু শেয়ার করেছি। আর এখন আমরা যাব পাশের গ্রামে, সেটা অনেকটাই নিচে। এটারও একটা পাহাড়ি পথ আছে, অপূর্ব সুন্দর সেই পথটিও, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম তার জন্য এই কেবল কারটি নিচ্ছি। আর এতে করে আসতে সময় লাগলো প্রায় 20 মিনিট মতো। এখন আমাদের গন্তব্যস্থল হলো লটারবুনেন। আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। এখান থেকে এটা বাসে করে যাব একটা ফলসের কাছে। এই লটারবুনেন হচ্ছে ওয়াটার ফলসের জন্য বিখ্যাত। প্রচুর ফলস আছে। লটারবুনেন কথাটার অর্থই হলো লাউড স্প্রিং বা মেনি স্প্রিং। এই যে বাসও চলে এসেছে। বাসে উঠে জানালার ধারে বসেও পড়েছি। এখন ওই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে যাচ্ছি আমরা ফলসের কাছে। তবে এটা বেশিক্ষণের রাস্তা না, এই 10 মিনিট মতো আসতে সময় লাগলো। এখানকার গ্রামগুলো তো বেশি বড় হয় না। এই লটারবুনেন গ্রামটাও কিন্তু খুব একটা বড় নয়। আর এইটুকু গ্রামের মধ্যেই 72টা জলপ্রপাত আছে। এখন আমরা যেটা দেখতে এসেছি সেটার নাম হলো ট্যামেলব্যাক ফলস। আর এই যে এই ঢুকতেই দেখছি বাঁদিকে এই সুভেনিয়ারের দোকান রয়েছে। এই সুইজারল্যান্ডের ছুরি কিন্তু বেশ বিখ্যাত। এই স্টোরগুলিতে এমনি সমস্ত জিনিস থাকেই, তার সাথে ছুরিও কিন্তু অবশ্যই থাকে। এখানকার এই ছুরিগুলোকে বলা হয় সুইস আর্মি নাইফ। আর এগুলোর দামও কিন্তু কম নয়। একটু ভালো নাইফ কিনতে গেলে প্রায় 8 থেকে 10 হাজার টাকা পড়ে যায়। আর এগুলো একটা বৈশিষ্ট্য আছে, একবার কিনলে এটা নাকি কোনো দিন খারাপ হয় না। চারপাশে পরিবেশটা দেখুন, শুধুই সবুজ আর সবুজ। এই যে চলে এসেছি টিকিট কাউন্টারে। এখন বলছিলাম না, এই জলপ্রপাতটি অন্য সমস্ত ফলসের থেকে একটু আলাদা। এই ট্যামেলব্যাক ফলস এর মধ্যেই আছে 10টা জলপ্রপাত। আর এই জলপ্রপাতটি হলো পুরো ইউরোপের মধ্যে একমাত্র জলপ্রপাত যেখানে সবকটা ফলসে আছে কিন্তু পাহাড়ের ভেতর। তাও শুধু নয়, এই পাহাড়ের মধ্যেও যে লিফট করা সম্ভব, এখানে না আসলে কিন্তু সেটা জানতেই পারতাম না। সারা ইউরোপের মধ্যে এই হচ্ছে একমাত্র পাহাড় যেটার ভেতর দিয়ে ফানিকুলার লিফটের মাধ্যমে জলপ্রপাতে একদম সামনে পৌঁছে যাওয়া যায়। আর সেই জন্যই সারা বিশ্বের মধ্যে এটিও একটি দর্শনীয় জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। এই 10টা জলপ্রপাতের মধ্যে 1 থেকে 6 নম্বর হচ্ছে একদম মাটির তলাতে, আর 7 থেকে 10 নম্বর হচ্ছে মাটির উপরে। ভাবতেই কেমন অবাক লাগছে। আমরা তো সাধারণত বাইরে থেকেই দেখি পাহাড়ে কোনো একটা অংশ থেকে জলপ্রপাত বয়ে আসছে, সেটা বাইরে থেকেই কত অপূর্ব লাগে। আর সেটাই আমরা পাহাড়ের ভেতরে ঢুকে দেখছি কীভাবে সেই জলপ্রপাতটা প্রবাহিত হচ্ছে। এই যে জলটা দেখছেন এখন, এটা কিছুক্ষণ আগেই বরফ থেকে জলে পরিণত হয়েছে, আর তার জন্যই এখনও দেখুন কতটা সাদা। আসলে আল্পস পর্বতে যে 3টি বড় বড় পাহাড় আছে, আইগার, মঙ্ক আর জুংফ্রাউ, সেখানকার বরফই গলে এই জলে পরিণত হয়েছে। পাহাড়গুলো তো আর এখান থেকে খুব একটা দূরে নয়, তার জন্যই প্রচণ্ড ঠান্ডা এখানকার জল। আর এই ভেতরটাও হচ্ছে বেশ ঠান্ডা। সারাটা রাস্তা ওরা যখন জ্যাকেটটা ক্যারি করছিল তখন অনেকবার আমার মনে হয়েছিল শুধু শুধু জ্যাকেটটা আনা হলো, কিন্তু এখন এখানে এসে যখন জ্যাকেটগুলো পরে মনে হচ্ছে যেন ওরা একটু বাঁচল। আর আমি জ্যাকেট আনিনি, আমার যা অবস্থা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি। এইরকম পাহাড়ের মধ্যে অনেকগুলো জলপ্রপাত আমরা আগেও দেখেছি। এই আগের বছরে যখন আমরা নিউ ইয়র্ক বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় একটা জায়গাতে দেখেছিলাম ওয়াটকিন্স গ্লেন স্টেট পার্ক বলে একটি জায়গা। সেখানেও কিন্তু একটা পাহাড়ের মধ্যে অনেকগুলো জলপ্রপাত একসাথে ছিল। তবে সেক্ষেত্রে কোনো লিফটের ব্যবস্থা ছিল না, পুরোটাই কিন্তু হেঁটে, এবং একইভাবে সুন্দর ওটাও। কিন্তু ওখান থেকে অতগুলো সিঁড়ি উঠে আবার নেমে তারপর যে পায়ে যা ব্যথা হয়েছিল সেটা আমরাই জানি। এক্ষেত্রে অতটা হাঁটতে হয়নি, আর আমরা যেহেতু আগে উঠে এসেছি, নামাটা তো অনেকটাই সোজা। তবে এই পাহাড়ের মধ্যে জলপ্রপাত হওয়ার জন্য সিঁড়িগুলো থাকে সবসময় স্লিপারি, তাই নামার সময় কিন্তু একটু ভালো করে ধরে ধরে নামতে হয়, নাহলে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই যখন লিফটে উঠছিলাম তখনই দেখলাম বাইরে নোটিশ বোর্ডেতে লেখাও রয়েছে যাতে বাচ্চাদের হাত সবসময় ধরে রাখা হয়। আর 4 বছরের কম বাচ্চা আর বাড়ির কুকুর এদের কিন্তু এখানে আসা নিষিদ্ধ। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তো স্ট্রলার ইউজ করা হয়,
আর এখানে তো সেটা সম্ভব না। তাও এই পাহাড়ের মধ্যে যতটা সম্ভব নিরাপত্তা রক্ষা করা যায় সেটাই কিন্তু ব্যবস্থা দেখলাম এখানে রয়েছে। কত রেলিং করা রয়েছে যাতে বাচ্চারা হঠাৎ করে পড়ে না যায় বা সবাই যাতে ধরে ধরে উঠতে পারে, সেদিকে কিন্তু এখানে বিশেষ খেয়াল রাখা হয়েছে। বা যেগুলোতে আন্ডারগ্রাউন্ড ছিল সেখানে লাইটের ব্যবস্থা রয়েছে। আর সুইজারল্যান্ডের প্রযুক্তিবিদ্যা এতটাই উন্নত যে এখানে পাহাড় কেটে সিঁড়ি বানানো নতুন কিছু নয়। আপনারা তো দেখছেনই এখানে সর্বত্রই পাহাড় কেটে ট্রেন লাইন রয়েছে, ট্রেন চলে যাচ্ছে একেবারে পাহাড়ের মাথায়। তাহলে সেক্ষেত্রে এইগুলো তো একদম স্বাভাবিক ব্যাপার। এতক্ষণ ছিলাম মাটির নিচে, চতুর্দিক ছিল অন্ধকার, আর এখন যেই ভূপৃষ্ঠের উপরে উঠে এসেছি, চারিদিকে সূর্যের আলো, আকাশ বাতাস, প্রকৃতি যেন একটু বেশিই ভালো লাগছে। এই সুইজারল্যান্ডের একটা জিনিস দেখে আমার বেশ অবাক লাগে, এখানকার প্রত্যেকটা জায়গাতেই দেখি ঘাসগুলো একদম সমানভাবে কাটা রয়েছে। যেখানে দর্শনীয় জায়গা সেইগুলো, এবং ট্রেন দিয়ে আসার সময় রাস্তাতে তো সব জায়গাতে দর্শনীয় জায়গা হতে পারে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেছি একদম পুরো সমান করে কাটা, যেন কেউ প্রত্যেক দিন পুরো পরিষ্কার করছে। কি করে এই এত উপরের পাহাড়ের মধ্যে জায়গাগুলো পরিষ্কার করে মানুষজন, সেটা নিয়ে কিন্তু আমার বেশ জানার আগ্রহ রইল। এই উপর থেকে নিচটা দেখুন কি সুন্দর লাগছে। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি, এইসবের সামনে দাঁড়িয়ে নিজেদের বড্ড ক্ষুদ্র মনে হয়। এই লটারবুনেন কথাটির অর্থই হলো লাউড ওয়াটার। আসলে এখানকার জলপ্রপাতগুলোর এত শব্দ, সেখান থেকেই এই নামটি এসেছে। আর বেশি দূর না, অনেকটাই চলে এসেছি। মিকুর বাবা বলল আর আসবে না, এবার তোমরাই যাও, ঘুরে এসো। এই জলোচ্ছ্বাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে 20,000 লিটার পার সেকেন্ডে জল বেরোচ্ছে, কারণ 3টে পাহাড়ের বরফগুলো জল একসাথে আসছে তো, তার জন্য। এটাই ছিল শেষ জলপ্রপাত, আর এটা দেখুন পুরো ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাচ্ছে, মানে বাকি সবকটাই কিন্তু এর নিচে ছিল। এরকম একটা ভাবতে অবাক লাগে না? এখন প্রায় 5:30টার মতো বাজে, আর এই টিকিট কাউন্টারটা খোলা থাকে 6টা পর্যন্ত। এরপরে এই ওয়াটারফলটা বন্ধ হয়ে যায়। তাতেও দেখুন এখনও কত বড়টা লাইন রয়েছে। এই ট্যামেলব্যাক ফলসে আসার জন্য বড়দের জন্য টিকিট পড়লো 16 সুইস ফ্র্যাঙ্ক করে, মানে এই 1750 টাকা, আর ছোটদের জন্য পড়লো 750 টাকা করে। চলুন এবার আমরা যাব আমাদের আসল ডেস্টিনেশন, মানে লটারবুনেন গ্রামে। এখনই প্রায় 5:30টা বেজে গেল, তার জন্য একটা এই বাস নিয়ে নিচ্ছি। এখান থেকে সব জায়গায় হেঁটেও লাগে অপূর্ব। এই চলে এসেছি, এটা হচ্ছে 10 মিনিট মতো লাগলো আসতে। এই লটারবুনেন এটা হলো একটা উপত্যকা, আর তাই পাহাড়গুলো চারিদিকে দুর্ভেদ্য পাঁচিলের মতো এমনভাবে ঘিরে রেখেছে যেন মাথা উঁচু করে দেখতে হচ্ছে। স্টেশন থেকে যেহেতু এই জায়গাটি বেশি দূরে না, তাই চারদিকে হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের দোকানগুলো খুবই দেখতে পাওয়া যায়। আর তার সাথে জলধারার এই কুলকুল আওয়াজ, আর চতুর্দিকে ফুলে ফুলে ভরা। তাই সব মিলিয়ে এই জায়গাটিকে মনে হয় যেন স্বপ্নে দেখা একটা জগৎ। এখানে এই লটারবুনেন গ্রামটা এখনও শুরু হয়নি। এখানকার বেশিরভাগ গ্রামই তো হচ্ছে কার ফ্রি, তাই যারা গাড়ি নিয়ে এসেছেন তারা এখানেই কারগুলোকে পার্কিং করে তারপর গ্রামে ঢোকেন। এবার সাইকেলকে গাড়ির আওতায় ফেলা হয় না, কারণ এটা তো আর পরিবেশ দূষণ করে না, তার জন্য সাইকেল নিয়ে যে কোনো জায়গাতেই যাওয়া যায়। তাই দেখছি বেশিরভাগ গ্রামে ঢোকার মুখটাতেই একটা করে এরকম সাইকেলের দোকান থাকছে, সেখান থেকে মানুষজন সাইকেল ভাড়া করে একদম কম সময়ে বেশি রাস্তা চলে যাওয়ার আর কি উপায় বলতে পারেন। আর এই চতুর্দিকে দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে। চারিধারে পাঁচিলের মতো পাহাড়, তার পাশে ছোট ছোট সব বাড়ি, দোকান, আর পাশ দিয়ে এরকম লাল হলুদ ফুল, সব মিলিয়ে কি অপূর্ব লাগছে না? আমরা এখন যাচ্ছি লটারবুনেনের আরেকটা বিখ্যাত ফলস, স্টবাক ফলস দেখতে। আর রাস্তায় যেতে যেতে এই বাইরের দিকে চোখটি গেল, এখানে লেখা রয়েছে অতিথি দেব ভব। ভারতীয় সংস্কৃতিও যে বিদেশের মাটিতে সব মহিমায় বিরাজমান, এটাই সেটির প্রমাণ। এখানে এক একটি গ্রামের সৌন্দর্য এক এক রকম। এখানে যেরকম দেখছেন মাথা তুলে পাহাড়গুলিকে দেখতে হচ্ছে। আমার এর আগে যেখানে গিয়েছিলাম গিমেল ওয়ার্ল্ড, সেখানে যেহেতু আমরা অনেকটাই উঁচুতে ছিলাম, তাই পাহাড়টা ছিল আমার চোখের সামনে, সেটা সৌন্দর্য ছিল আরেক রকম। তাই এখানকার চারধারে আল্পস পর্বতমালার এক এক রকম অবস্থানই একটি গ্রামের সৌন্দর্যকে অন্যটির থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। আর শুধু তাই নয়, এই যে গ্রামটিকে এখন মানে গ্রীষ্মকালে যেমন দেখছেন, সেটি আবার 2 মাস পর থেকে একদম অন্যরকম দেখাবে। আর শীতকালে তখন তো এই ফুল, সবুজ গাছ, সবুজ উপত্যকা,
সবার কিছুই থাকবে না, শুধুই থাকবে সাদা বরফের আস্তরণ। আমাকে এক বন্ধু বারবার জিজ্ঞাসা করছিলেন আমি কেন শীতকালে গেলাম না। শীতকালেতে যারা স্কি ভালোবাসেন তারা এখানে আসতেই পারেন, আর তা না হলে যারা কোনোদিন বরফ দেখেননি তারা এসে শীতকালেতে বরফ উপভোগ করতে পারেন। এই দুটো কারণ ছাড়া শীতকালে আসা কিন্তু বেশ লোকসানে। তখন শীতকালে সুইজারল্যান্ড একটু সস্তা পড়ে ঠিকই, কিন্তু বেশিরভাগ জায়গায় থাকে তখন বন্ধ। এই তো আমরা যেখান থেকে ঘুরে আসলাম ট্যামেলব্যাক ফলস, ওটাও তখন বন্ধ থাকে। আর তাছাড়া তখন অনেক ট্রেন, কেবল কার সবই বন্ধ থাকে, আর তার জন্য বেশিরভাগ জায়গাতেই যাওয়া পসিবল হয়ে ওঠে না। আসলে তখন তো সবসময় বরফ পড়ে, আর পাহাড়ি এলাকাগুলোতে সবসময় বরফ পরিষ্কার করাও সম্ভব হয় না, কারণ সবসময় তো বরফ পড়ছে, কখন আর পরিষ্কার করবে। তাই সুইজারল্যান্ডের অনেক জায়গায় নভেম্বর মাস থেকে বন্ধ করে দেওয়া হয়। আর আমরা যেহেতু নিজেরাই শীতপ্রধান দেশে থাকি, 7 মাসই থাকে বরফে ঢাকা, আমাদের বাড়ির দরজা খুললেই বরফ সবসময় আমাদের ওয়েলকাম জানাচ্ছে। সেই পরিস্থিতিতে শীতকালে আর সুইজারল্যান্ডে বরফ দেখতে আসার কোনো ইচ্ছাই আমার নেই। চলে এসেছি আমরা স্ট্রব্যাক ফলসে। ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে স্ট্রব্যাক ফলস। কিন্তু এখানে এসে তো আমার মাথায় হাত, এখানে উঠতে হলে যেতে হবে ওই মাথার উপরে, সেখান থেকে ওই পুরো জিনিসটা দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু আলাদা করে কোনো লিফটও নেই, পুরোটাই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে। অনেকটা সময় লাগবে এবং অনেকটা বেশ কষ্টেরও। আজকে তো সারা দিন ধরেই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, তারপর আবার আগের এই ফলসটাতেও গিয়েছিলাম। দেখি ছেলেটাকে একবার জিজ্ঞাসা করি। মিকু, ওখানে উঠবি? যাবি না? প্রথমে তো আমি ভেবেছিলাম ওই সামনে ওই লাইনটা অবধি গেলেই বোধহয় হয়ে যাবে, সেটা দেখেই মনে হচ্ছিল যে বাবা এতটা রাস্তা উঠতে হবে। তারপরে দেখলাম যে শুধু এখানেই কিন্তু শেষ নয়, পুরো পাহাড়টাই নাকি এইভাবেই উঠতে হবে। তারপর ভেবে দেখলাম যে থাক, আমরা তো একটু আগেই ফলসটা দেখিয়ে এসেছি, যেহেতু এই ফলসটাতে যাওয়ার জন্য কোনো টিকিট ছিল না, ফ্রি ছিল সম্পূর্ণটা। তবে এখানে যেতে গেলেও তো অনেকটা সময়ও লাগবে, এখনই প্রায় 6:30 মতো বাজে। তারপর আবার এতটা রাস্তা গিয়ে সেটা ঘুরে দেখার মতো শরীরের অবস্থাও এখন ছেলেদের আর নেই, কারণ সারাটা দিন ধরেই তো গ্রামে গ্রামে ঘুরছে। আর ওই আগের ফলসটা তো লিফটে করে গেলেও কিছু রাস্তা তো আমাদের হাঁটতেই হয়েছে, তাই ওখানে বাইরে থেকে কিছু ফটো তুলে নিয়ে আবার ফিরে যাচ্ছি। আমাদের অন্য দিনের তুলনায় আজকের ঘোরাঘুরিটা একটু বেশি হয়ে গেছে। বাড়িতে গিয়ে একটু গরম জল করে ছেলেদেরকে পাটা ডুবিয়ে রাখতে বলবো, তাহলে দেখেছি শরীরের ক্লান্তি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, আর পায়ে যে লাগে না সেটাও দেখছি ভালো হয়ে যায়। চলুন এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, এখান থেকে ট্রেন ধরে একদম বাড়ি। এখন প্রায় 8টা মতো বাজে, আর বাড়িতে আসার সময় দোকান থেকে নিয়ে এসেছি কিছু ব্রেড। এদেশে তো পাউরুটির অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, আগেরবার গিয়েও ফিরে এসেছিলাম, বেশি কিছু ছিল না। আজকে এই দুধটা কিনতে গিয়েছিলাম, কিন্তু আসার সময় দেখছি অনেক রকমই অপশান রয়েছে, তাই এইগুলোকে নিয়ে চলে আসলাম। এগুলো এখন খাবো, তার সাথে একটু কফি করেছি, আর রাতে করব ভাত। আর বাড়িতে এসেই ওই গরম জল দিয়ে পাটা একটু সেঁক দিয়েছিলাম, বেশ ভালো লাগছে। আজকের ভিডিওটা আমার এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি।